আসসালামু আলাইকুম। তারেক জিয়ার মনটা বাংলাদেশে, দেহটা লন্ডনে। এরকমই একটি বার্তা তারেক জিয়া দিয়েছেন, কেন তিনি দেশে আসতে পারছেন না। খালেদা জিয়ার অবস্থা খুবই সংকটাপন্ন। অনেক বয়স হয়েছে। বার্ধক্য খালেদা জিয়াকে দারুণভাবে গ্র্যাব করেছে। দেখেন, একটা মানুষ তার শেষ বয়সে দীর্ঘদিন জেল হাজতে থাকা বা একটা হোম অ্যারেস্টের মধ্যে থাকা, এটা যে কত বড় একটা মানসিক চাপ, এই মানসিক চাপটা একটা মানুষ, একটা সাধারণ মানুষ কখনোই নিতে পারে না। কিন্তু খালেদা জিয়া তো সাধারণ না, তিনি অসাধারণ। ৩ বারের প্রধানমন্ত্রী। আর এটাই খালেদা জিয়ার এই বার্ধক্যের, এই অসুস্থতার আরো একটি মূল কারণ। তারেক জিয়া কি আসবে কি আসবে না, সেটি কিন্তু সে তার বার্তায় দিয়ে দিয়েছে। একেবারে খুবই আ সূক্ষ্মভাবে, খুবই পরিষ্কারভাবে সে বলে দিয়েছে, সে আসবে না। সে আসবে না এটি তার ইচ্ছা না। সে আসবে না, তার পারিপার্শ্বিক যে অবস্থা, সেই পারিপার্শ্বিক অবস্থার কারণে সে আসতে পারবে না। তার সিকিউরিটি টিম তাকে গ্রিন সিগন্যাল দিচ্ছে না। ভাই, মা অসুস্থ। এই অবস্থায় সন্তান কি সিকিউরিটির কথা ভাববে বা ভাবতে পারে? যতই রাজনীতি হোক, যতই দেশের ক্ষমতা হোক, যতই একটা দলের প্রধান হোক, যতই জানের মায়া হোক, যতই প্রাণনাশের হুমকি হোক, মায়ের জন্য তো সন্তান দৌড়ে আসবেই। সে পৃথিবীর যে প্রান্তেই থাক। আজকে এই মুহূর্তে খালেদা জিয়ার পাশে সবচাইতে বেশি দরকার কাকে? এই প্রশ্নটা যদি করা হয়, তাহলে উত্তর কি আসবে? আজকে এই মুহূর্তে খালেদা জিয়ার এই শেষ সময়ে যদি ধরি যে এটা তার শেষ সময়, আল্লাহ না করুক। এই অন্তিম মুহূর্তে তার পাশে সবচাইতে বেশি কাকে দরকার? খোদা না করুক খালেদা জিয়া যদি মারা যায়, বাকিটা জীবন তারেক জিয়া কি নিজেকে ক্ষমা করতে পারবে যে শেষ সময়ে সে তার মায়ের পাশে থাকতে পারল না এক অজানা আশঙ্কার কারণে? একটা রাজনৈতিক দল, যেই দলটা আগামীতে ক্ষমতায় আসার সমূহ সম্ভাবনা আছে, সেই দলের প্রধান ২ ব্যক্তি, একজন শয্যাশয়ী, প্রাণ যায় যায়, আরেকজন দেশেই ঢুকতে পারে না। এমত অবস্থায় সেই দলের ক্ষমতায় আসার সম্ভাবনা যদি ১০০% হয়ে থাকে, সেটি নেমে আসে ৬০-৬৫% এ। রাইট? দেখেন, এনসিপি যে আকাম-কুকাম করছে, এনসিপি বিরুদ্ধে যে এলিগেশনস আসছে, এরপরে এনসিপি কে নিয়ে আমি আর আমার আমার আর বলার কিছু নাই। আমি ভেবেছিলাম এই দলটা একটা ভালো অ্যামাউন্ট অফ সিটস সংসদে তারা অ্যাভেইল করবে। কিন্তু না। যে দশা, তাতে তারা যদি ওই সিট ভাগাভাগিতে না যায়, তাহলে ২-৩ টা আসন পাবে কিনা সন্দেহ। তারা যদি বড়, বড় রাজনৈতিক দলের সঙ্গে সিট ভাগাভাগিতে না যায়, তাহলে ২-৩ টা দল পাবে কিনা সন্দেহ। এরকম হয়ে গেছে এনসিপির অবস্থা। ছাগলের ৩ নাম্বার বাচ্চা হয়ে থাকবে আজীবন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে। তবে সাধু সাবধান। শেখ হাসিনা যদি কোনোভাবে রাজনীতিতে ঢুকতে পারে, শেখ হাসিনা যদি দেশে ঢুকতে পারে, তাহলে ওই ৩ টা আসন গুম হয়ে যাবে। ওই ৩ টা আসন সহ এনসিপির তৃণমূল পর্যায়ের নেতা, আপনারা দেখেছেন গত ১৭ বছর আওয়ামী লীগ বিএনপির কোমর কিভাবে ভেঙেছে। বিএনপি তো আওয়ামী লীগকে এত হেনস্থ করে নাই যতটা এনসিপি করছে। তাহলে এনসিপির অবস্থা কি হবে যদি হাসিনা সরকার গঠিত হয় বা হাসিনা বাংলাদেশে ঢুকতে পারে? যাই হোক, আজকের কনটেন্ট এনসিপি বা হাসিনা না, আজকের কনটেন্ট হচ্ছে খালেদা জিয়ার অন্তিম মুহূর্তে তারেক জিয়ার ভূমিকা। আমরা সাধারণত এই অবস্থায়
যেটা হয়। আচ্ছা, এখন একটা প্রশ্ন তো করছি যে এই অবস্থায় খালেদা জিয়ার এই অন্তিম মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন কাকে? সেই প্রশ্নের উত্তর যদি হয় তারেক জিয়া, তাহলে খালেদা জিয়া আল্লাহ না করুক, খালেদা যদি মারা যায়, তাহলে তার কবরে মাটি দিতে কি তারেক জিয়া আসবেন? নাকি তাও আসবেন না? নাকি তখন বলবেন যে মারা যাওয়ার আগেই যাই নাই, আর এখন কবর দেওয়ার পরে জন্মে কেন যাবো? পরে এক সময় কবর জিয়ারত করলেই তো হবে। এরকম কোন মনোভাব কি তিনি পোষণ করছেন? I don't know, আমি জানি না। তবে একজন সন্তান হিসেবে আমি জানি তারেক জিয়া এই মুহূর্তে চরম কষ্টে আছে। এর চেয়ে কষ্ট একজন সন্তানের আর হতে পারে না যে সে তার মায়ের অসুস্থতার কথা শুনে, সে তার মায়ের লাইফ সাপোর্ট এর কথা শুনে সে দেশে আসতে পারছে না। এর চাইতে কষ্টের কোন সন্তানের কাছে হতে পারে না। কি কারণে তারেক জিয়া দেশে আসতে পারতেছে না? তার সিকিউরিটি টিম কেন তাকে বলছে তার দেশে আসা যাবে না? সে দেশে আসলে কে তাকে সরাই দিবে? তারেক জিয়ার মূল প্রতিপক্ষ কে? বিএনপির মূল প্রতিপক্ষ কে বাংলাদেশে এই মুহূর্তে? জি, জামায়াত ইসলাম। জামায়াত ইসলাম একসময়ে বিএনপির খুব ক্লোজ ছিল। খুব কাছের বন্ধুই সবচেয়ে বড় শত্রু হয়। খুব কাছের বন্ধুটি সবচেয়ে বড় শত্রু হয়। জামাত ইসলাম কিভাবে বিএনপির জন্যে হুমকি, সেটি রাজনৈতিকভাবে প্রশ্নটা করলেই বোঝা যায়। এখন যদি বাংলাদেশ থেকে বিএনপি সরে যায়, তাহলে পরের যে দলটি বাংলাদেশের ক্ষমতায় আসবে সেটি জামাত ইসলাম। এনসিপি নিয়ে আর কারো আশা ভরসা নাই। তার উপরে জামাত ইসলাম যেভাবে ওই বিশেষ করে শিবির, বিশেষ করে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের আ ভিসি আর জিএস আ জেনারেল সেক্রেটারিরা যেভাবে আ প্রেসিডেন্ট আর জেনারেল সেক্রেটারি যেভাবে আ ক্যাম্পাসের ভেতরে যে জনপ্রিয়তা অর্জন করেছে, ক্যাম্পাসের ভেতরে বা ছাত্রদের ভেতরে ছাত্রদের যে ভালোবাসা তারা অর্জন করেছে এবং জামাত ইসলামের বিভিন্ন আ কর্মীরা, বিভিন্ন নেতারা যেভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এমন কাজ করছে ভাই, মানে আপনি এটা ওরা দেখায় কাজ করবে না। আজকে বিএনপি হোক বা আওয়ামী লীগ হোক, ৳৫ কাউরে দিলে ৳৫০০ ক্যামেরা থাকবে সামনে। কিন্তু জামাত ইসলাম ৳৫ দিলে ৫ টা ক্যামেরাও সামনে থাকবে না। এত গোপনভাবে, এত আন্ডার টেকেন ওয়েতে, এত আন্ডারগ্রাউন্ডেড হয়ে জামাত ইসলাম কাজ করে যে টেরই পাবে না জামাত ইসলামের জনপ্রিয়তা কতটা বিস্তার লাভ করেছে বাংলাদেশে। এক প্রায় পাবলিক ইউনিভার্সিটির নির্বাচনেই এটার ফলাফল প্রকাশ পেয়ে গেছে। শুধুমাত্র পাবলিক ইউনিভার্সিটির নির্বাচনগুলোতেই ফলাফলটা প্রকাশ হয়ে গেছে। হ্যাঁ, বিএনপি তার জনপ্রিয়তা অক্ষুণ্ণ রাখতে পারত। যদি না বিএনপি ওই যে ১৭ বছরের অভুক্ত, হয় না যে বহুদিন খাইতে না পারলে খাবার সামনে পাইলে সে যেভাবে ঝাঁপায়া পড়ে। এই ঝাঁপায়া পড়াটা যদি বিএনপি কন্ট্রোল করতে পারত, বিএনপির কিছু কর্মীরা, তাহলে জামাত ইসলামের চাইতে তারাই বেশি জনপ্রিয়তায় এগিয়ে থাকত। তো আমি নিশ্চিতভাবে কখনোই বলতে পারব না যে তারেক জিয়ার জন্য জামাত ইসলাম থ্রেট। জামাত ইসলাম এই রাজনীতি কখনোই করে না যে তারা কোন প্রতিপক্ষকে গুম করবে, তারা প্রতিপক্ষকে হত্যা করবে, তারা প্রতিপক্ষকে রাজনীতি করার থেকে বিরত রাখবে। এই রাজনীতি জামাত ইসলাম করে বলে আমার মনে হয় না। আমি যতটুকু জামাত ইসলামকে দেখেছি। আমি ব্যক্তিগতভাবে জামাতপন্থী, শিবিরপন্থী নই। আমি কোন দলই করি না বলতে গেলে। এখন আপনারা বলতে পারেন যে এটা কখনোই সম্ভব না। আপনি কোন দল করবেন না। এটা কখনোই সম্ভব না নিরপেক্ষভাবে। দেখেন, পিআর পদ্ধতি যেটা আপনারা জানেন যে যেই দল যত ভোট পাবে, টোটাল ভোটের যত ভোট পাবে, সেই দল সেই অনুযায়ী আসন পাবে।
এখন আমি 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 সেই দল করব বা আমি সেই লোকটাকে ভোট দিব যেই লোকটা আমার এলাকায়, আমি তো যাইয়া শেখ হাসিনাকে ভোট দিব না। আমি তো যাইয়া খালেদা জিয়াকে ভোট দিব না। বা আমি যাইয়া জামাত ইসলামের আমিরকে যেয়ে ভোট দিব না। আমি ভোট দিব আমার এলাকায় যেই লোকটি আমাকে প্রতিশ্রুতি দিয়েছে এবং তার অতীত ঘেঁটে তাকে আমি ভোট দিব। যে সে এলাকার জন্য কি করেছে, সে তার পরিবারের জন্য কি করেছে, সে তার নিজের এলাকার জন্য কি করেছে, সে তার ফ্যাক্টরির কর্মচারীদের জন্য কি করেছে। যেই একটা লোক আমাদের এইখানে এই যে আ ঢাকা ১৮ আসনে আমাদের বকশিতপুরের এক লোক আ নিপা গার্ডেনের মালিক, নামটা এই মুহূর্তে মনে আসতেছে না। নির্বাচনে দাঁড়িয়েছিল এবং যদি নির্বাচন হইতো উনি জিতে যেত। কারণ উনার গার্মেন্টস এ গিয়ে আমি খবর নিলাম যে গার্মেন্টস এর প্রত্যেকটা ব্যক্তি তার সম্পর্কে ভালো কথা বলছে। উনার মুর্শিদপুর এলাকায় খবর নিলাম, সেই এলাকার লোকজন তার সম্পর্কে ভালো কথা বলছে। তো সেই লোকটাকেই আমি ভোট দিব যে লোকটা অতীত ভালো এবং সে ক কমিটমেন্ট দিয়েছে আমার এলাকার উন্নয়ন করবে। আমি তো তাকে ভোট দেব। তার মার্কা দেখে আমি তাকে ভোট দিব না। তো পিআর পদ্ধতিটা যদি হয়ে যায় তাহলে সে যদি সেই ভোট সংখ্যা ফেয়ার ইলেকশন যদি হয় আর তার ভোট যদি বেশি হয় তাহলে কিন্তু সে দায়িত্বটা পাবে। যাই হোক একটা প্রশ্নের উত্তর দিলাম যে আমি কেন কোন রাজনৈতিক দলের পক্ষে নই। একটা জিনিস খেয়াল করেছেন বা একটা জিনিস আমরা বুঝে গেছি বা একটা জিনিস সারা বাংলাদেশের মানুষ অলরেডি বুঝে গেছে যে যারাই রাজনীতি করে, যারাই রাজনীতি করে তারা করে তো একেবারে দারিদ্র অবস্থা থেকে দরিদ্রদের জন্য করে। কিন্তু দারিদ্রতা তারা দূর করতে পারে না। কিন্তু নিজেদের দরিদ্র অবস্থার তারা পরিবর্তন করতে পারে। এমন কোন এমপি, এমন কোন মিনিস্টার, এমন কোন মন্ত্রী, এমন কোন প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট এমন একটা লোক আমাকে দেখান যেই লোকটা ক্ষমতা পাওয়ার পরে দরিদ্র হইছে। আগে ধনী ছিল, ক্ষমতা পাওয়ার পরে গরিব হইছে। এরকম একটা লোককে যদি আপনারা দেখাইতে পারেন তাইলে বুঝবো যে বাংলাদেশে একজন সজ্জন রাজনীতিবিদ আছেন। বেঁচে আছেন। জীবিত অবস্থায় এমন একটা লোককে দেখান যে লোকটা ক্ষমতায় থাকার আগে ধনী ছিল। ক্ষমতায় যাবার পরে সে দরিদ্র হয়ে গেছে। রাজনীতিবিদ হইতে হলে এরকম হইতে হবে। নাইলে যে ক্ষমতায় থাকার আগে দরিদ্র ছিল, ক্ষমতায় যাওয়ার পর সে ধনী হয়ে যায়। সে প্রকৃত দেশপ্রেমিক তো কখনো নাই। তাকে রাজনীতিবিদের সার্টিফিকেট দেয়া মানে হচ্ছে রাজনীতিবিদদেরকে কলঙ্কিত করা। এরা আসছেই আখের গোছাইতে। এরা নিজেদের আখের গোছায়া গরিব মানুষের একটা সুবিধা কি জানেন? গরিব মানুষরা আশায় দিন বাঁধে। তারা প্রচন্ড রকমের উচ্চাভিলাষী। তারা গরিব ওই যে একটা কথা আছে না? ছেঁড়া কাঁথার তলে শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা। তারা স্বপ্ন দেখতে খুব ভালোবাসে। এবং তাদেরকে ২ টা আশ্বাস দিলে তারা বিশ্বাস করতে খুব পছন্দ করে। শুধু মুখ দিয়ে ২ টা কথা বলতে পারলেই হয় আর ২ টা আশ্বাস দিতে পারলেই হয়। তাইলেই তারা বিশ্বাস করে তারা ভোট দিবে। এবং প্রতিবার ভোট দিবে। ১ বার না ২ বার না প্রতিবার ভোট দিবে। খালি ওই আশ্বাসের উপরে বিশ্বাস রেখে। কিন্তু কোনবারই তাদের ভাগ্যের পরিবর্তন হবে না। এই হচ্ছে আমাদের বাঙালির দরিদ্রদের অবস্থা। এর আরো একটা কারণ আছে। আমাদের বাঙালিদের মধ্যে যারা দরিদ্র তাদের মধ্যে এডুকেশন কম, পড়ালেখা কম। এর কারণে তারা ওই যে বাপ-দাদায় ওখানে ভোট দিছে এজন্য আমিও ওইখানে ভোট দিব। ওই পলিসিতেই তারা হাঁটে। তো যাই হোক কথা বলছিলাম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং তারেক জিয়ার মানসিক অবস্থা নিয়ে। এই মুহূর্তে খালেদা জিয়ার শারীরিক অবস্থা যেমন আইসিইউতে, তারেক জিয়ার মানসিক অবস্থাও আইসিইউতে। তিনি আসতে পারছেন না। এইজন্যে হয়তো আমরা তাকে অনেক কটাক্ষ করছি। হয়তো আমরা তাকে দোষারোপ করছি। হয়তো আমরা তাকে গালিগালাজও করছি। এ কিরকম ছেলে? মায়ের এই সিচুয়েশন এ বিদেশে বসে আছে, দেশে আসতে পারতেছে না। এটা কোন ছেলে হলো? এটা ছেলে নামের কলঙ্ক। এই ধরনের কথা হয়তো আমরা বলছি কিন্তু তার যে মানসিক অবস্থা সেটা আমরা একবারও ভাবছি না। আমরা এইভাবে ভাবছি না যে তারেক জিয়ার তার মায়ের শেষ এবং একমাত্র সম্বল। তারেক জিয়ার কিছু হইলে মায়ের কি হবে? সো মায়াকে প্রোটেক্ট করার জন্যে, মায়েরকে সাপোর্ট করার জন্যে, মায়ের পাশে থাকবার জন্য, দূরে থেকে হলেও পাশে থাকবার জন্য তারেক জিয়াকে বেঁচে থাকতে হবে। আর তার বেঁচে থাকার
গ্যারান্টি যদি সে পায় যে প্রকৃতি প্রদত্ত কোনো নিয়ম ছাড়া, মানে আল্লাহ যদি জানটা কবজ না করে, ওই কারণ ছাড়া অন্য কোনো কারণ যদি থাকে তারেক জিয়ার দেশে এসে যে প্রাণনাশের, তাইলে তারেক জিয়া দেশে আসবে না। প্রাণনাশ তো আর এইভাবে করবে না, গুলি করে মেরে ফেলবে না বা সড়ক অ্যাক্সিডেন্ট করবে না। তাকে ওই যে খালেদা জিয়ার মতো তাকে নিয়ে জেলখানায় ঢুকাবে। যদিও ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে তার নামে কোনো মামলা নাই, তার দেশে আসতে কোনো বিধি-নিষেধ নাই, তার কোনো বাধা বারণ নাই, তিনি আসতে পারেন। কিন্তু ভাই, কোনটা যে টোপ আর কোনটা যে ঢোপ, এইটা কে জানে? কার মনে কি আছে এটা কে জানে? এটা এটা এমন একটা তারেক জিয়া এমন একটা ফিগার, যাকে আটকাইতে পারলে, যাকে একবার যদি জেলখানায় ঢুকাইতে পারে, অনেক কিছু, অনেক বাংলাদেশের রাজনীতির অনেক কিছুই মানে আমূল পরিবর্তন হয়ে যাবে। এমনও হইতে পারে যে তারেক জিয়ার নিজের দলের মধ্যেই, ঘরের মধ্যেই, ঘরের শত্রু বিভীষণ হইতে পারে। ঘরের ভিতরেই এমন শত্রু আছে যে শত্রুকে না পারছে তারেক জিয়া বের করে দিতে, না পারছে তারেক জিয়া তাকে রক্ষা করতে বা সহ্য করতে। সবই হয়তো তিনি জানেন, তিনি দেশে আসলে তাকে নিয়ে কে বেশি ষড়যন্ত্র করবেন। সবই জানেন, কিন্তু কিছু প্রকাশ করতে পারছেন না। কারণ ক্ষমতায় আগে আসাটা জরুরি। আগে বিএনপির ক্ষমতায় আসাটা জরুরি, তারেক জিয়ার ক্ষমতায় আসাটা জরুরি। ক্ষমতায় আসতে পারলে তিনি সবকিছু আবার নিজের মতো করে ঢেলে সাজাবেন তার দল এবং দেশকে। যাই হোক, যাই যত কিছুই বলি না কেন তারেক জিয়াকে, তার মনের অবস্থা কিন্তু খুব খারাপ। সে যে কষ্ট পাচ্ছে, এই কষ্ট আমরা কেউ বুঝতে পারবো না। আমরা কেউ ফিল করতে পারবো না। ওদিকে খালেদা জিয়া যে কষ্টে আছে, আল্লাহ তাকে তার কষ্ট লাঘব করে দিক। আল্লাহ তাকে আরো আ হায়াত না দিক, আরো আরো কয়েক বছর হায়াত দিক। এটলিস্ট একটা শাসনামল তাকে আল্লাহ দিক। কারণ সে ১৭ বছর যে কষ্টটা সে করেছে, সেই কষ্টে আল্লাহ নিজেই বলছেন। আল্লাহ বলেছে যে বান্দার কাজের যে রেজাল্ট সে তার পৃথিবীতেই ভোগ করে যাবে। বান্দার ভালো কাজের বা মন্দ কাজের রেজাল্ট সে তার পৃথিবীতেই ভোগ করে যাবে। অর্থাৎ খালেদা জিয়া যে ১৭ বছর কষ্টটা করেছে, এই কষ্টের রেজাল্ট সে জীবদ্দশায় ভোগ করে যাবে। কোনো না কোনো সুসংবাদ তিনি সাথে করে নিয়ে যাবেন বা দেখে যাবেন। আজকে খালেদা জিয়ার জন্যে দল, মত নির্বিশেষে প্রত্যেকেই খালেদা জিয়ার জন্যে এখন দোয়া করছেন। তার সুস্থতা কামনা করছেন। রাজনীতির ঊর্ধ্বে গিয়ে কে কোন দল করে সবকিছু বাদ দিয়ে একজন প্রবীণ, একজন জ্যেষ্ঠ, একজন বয়স্ক, একজন অভিজ্ঞ রাজনীতিবিদকে আরো কিছুদিন এই নতুন বাংলাদেশে দরকার। এই কারণেই অনেকে খালেদা জিয়ার সুস্থতা কামনা করছেন।